মধ্যশিক্ষা পর্ষদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞানের উপর যে প্রশ্নগুলো আছে সেগুলো আজকের ক্লাসে আমরা সমাধান করব। একদম প্রথম প্রশ্ন, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের তিনটি পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের বইয়ে যেভাবে দেয়া আছে আমি সেখান থেকে কিভাবে লিখতে হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো 32 পাতা, পৃষ্ঠা 32। দেখো এখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন তোমাদের বইয়ে রয়েছে। এখানে প্রথম 1 আর 2 নম্বর পয়েন্টে এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনটা ঘটে, বা ভৌত পরিবর্তন হলে কি হয়, রাসায়নিক পরিবর্তন হলে কি হয়। তা প্রথম যে পয়েন্টটা আছে, জল থেকে বাষ্প হলে জলের উভমুখী পরিবর্তন হয়। এর কারণ কি? কারণ জল থেকে যখন বাষ্প হচ্ছে সেই বাষ্প থেকে আমরা আবার ফিরে জল পেতে পারি। তোমরা দেখবে যে বাড়িতে মা যখন রান্না করেন, রান্না করার পাত্রের ওপরে একটা ঢাকনা দেন, চাপা দেন আর কি। তখন দেখবে যে কোনো হয়তো কিছু ফুটছে, তখন সেখান থেকে যে বাষ্পটা ওপরে উঠছে সেটা পাত্রের ভেতরের যে গায়ে সেখানে লাগছে, এবং সেখানে লাগার পরে যখন পাত্রটা খোলা হয় দেখা যায় যে পাত্রটার গায়ে অনেক জল থাকে। ঠিক আছে, এই জলটা কোথা থেকে আসছে? রান্নার পাত্রে যে তরলটা ফুটে বাষ্প পরিণত হচ্ছে সেইটাই আবার তোমার পাত্রের ভেতরের গায়ে বাইরের বায়ুর সংস্পর্শে এসে সেই বাষ্পটাই আবার শীতল হয়ে ঘনীভূত হয়ে জলে পরিণত হচ্ছে। তাই এরকম আমরা ঘটনা আমাদের বাস্তব জীবনে অনেক দেখি যে জল থেকে বাষ্প হয়, আবার বাষ্প থেকে জলে পরিণত হচ্ছে। তো এটা হচ্ছে উভমুখী পরিবর্তন এবং এটা ভৌত পরিবর্তন। কিন্তু লোহা থেকে যখন লোহায় মরচে পড়ে, লোহায় লালচে দাগ হয়ে যায়, আমরা দেখেছি অনেক দিন ধরে বাতাসে, বাইরে জলে, হাওয়ায় লোহা ফেলে রাখলে কি হয়, লোহার গায়ে একটা লালচে আস্তরণ পড়ে যায় এবং আস্তে আস্তে ধীরে ধীরে লোহাটা ক্ষয়ে যায়, যা যতখানি পরিমাণ ছিল সেখান থেকে আস্তে আস্তে ক্ষয়ে যায়। তো লোহারই একটা অংশ, বাইরের যে অংশটা, সেটা আস্তে আস্তে এই মোর্চেতে রূপান্তরিত হয়ে যায়। মোর্চে পরিবর্তন হলে সেই মোর্চেটাকে নিয়ে আমরা আর ফিরে লোহা পাই না। তো সেক্ষেত্রে আমরা এই জন্য বলছি যে লোহার যে মোর্চে পড়ছে এটা একমুখী পরিবর্তন, অর্থাৎ একদিকে লোহা থেকে মোর্চে হচ্ছে কিন্তু মোর্চে থেকে ফিরে আমরা লোহা পাচ্ছি না, এই জন্য এটা একমুখী পরিবর্তন। তো এই যে বিষয়টা আলোচনা হলো, এখান থেকে আমরা ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনের আমরা তিনটে পার্থক্য খুঁজে বার করব। প্রথম পার্থক্য তোমরা এই 3 নম্বর পয়েন্ট থেকে নেবে, সেটা হচ্ছে যে লিখবে যে ভৌত পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে মূল পদার্থ ফিরে পাওয়া যায়। কি লিখবে? যে এই ধরনের পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে মূল পদার্থ ফিরে পাওয়া যায়। আর 2 নম্বর রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে লিখবে যে রাসায়নিক পরিবর্তনের যে কারণ সেটা সরিয়ে নিলে সহজে মূল পদার্থ ফিরে পাওয়া যায় না। 2 নম্বর পয়েন্ট আমরা লিখব যে ভৌত পরিবর্তন উভমুখী ঘটনা। 2 নম্বর পয়েন্টে আমরা এখানে রাসায়নিক পরিবর্তনের ঘরে লিখব রাসায়নিক পরিবর্তন সাধারণত একমুখী ঘটনা। আর একটা পার্থক্য দিতে হবে, 3টে পার্থক্য চেয়েছে। 3 নম্বরের পার্থক্যটা দেবে ভৌত পরিবর্তনে পদার্থের মূল গঠন অপরিবর্তিত থাকে, রাসায়নিক পরিবর্তনে মূল গঠন পরিবর্তিত হয়। তাহলে আমি আবার প্রশ্নের উত্তরটা বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে এই পয়েন্টটা লিখব 1 নম্বর, এটা এখানে 1 নম্বর, এখানে এটা 2 নম্বর লিখবে, এটা 2 নম্বর লিখবে, এটা 3 নম্বর লিখবে, এবার সেটা 3 নম্বর লিখবে। তাহলে এইভাবে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য আমরা খুঁজে বার করলাম। এবার 2 নম্বরে যে প্রশ্নটা দিয়েছিল, রাসায়নিক পরিবর্তন ঘটলে কি কি দেখে বা অনুভব করে তা বোঝা যেতে পারে। এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেব। দেখো আমি এখানে খুব সুন্দর করে লিখে তোমাদের বুঝিয়ে দিয়েছি, তোমরা এভাবেই খাতায় লিখবে যে রাসায়নিক পরিবর্তন ঘটলে কি কি দেখে বা অনুভব করে আমরা বুঝতে পারি। প্রথম কথা, আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি যে রাসায়নিক পরিবর্তন ঘটলে একটা সম্পূর্ণ নতুন ধরনের পদার্থ উৎপন্ন হয়। ব্র্যাকেটে লিখে দেবে যেমন দুধ থেকে ছানা তৈরি। দুধ একরকম পদার্থ ছিল, ছানা আর একরকম, সম্পূর্ণ আলাদা একটা পদার্থ। তো এই এক্সাম্পলগুলো কিন্তু পাশে পাশে লিখবে। তাহলে প্রথমে আমরা বললাম যে একটা সম্পূর্ণ নতুন ধরনের পদার্থ আমরা দেখতে পাবো চোখের সামনে, যে নতুন ধরনের একটা পদার্থ উৎপন্ন হয়েছে, যেমন ছিল দুধ, হয়ে গেল ছানা। এবার আরেকটা আমরা বুঝতে পারবো যে যখন রাসায়নিক পরিবর্তন হয় তখন কালারটা চেঞ্জ হয়ে যায়, বর্ণ পরিবর্তন হতে পারে। ঠিক আছে, যেমন কালো চুল পেকে যাচ্ছে, সেক্ষেত্রে কালো থেকে সাদা বর্ণ হয়ে যাচ্ছে। আবার লোহায় মরচে পড়লে লাল বর্ণের নতুন পদার্থ একটা আস্তরণ পড়ছে। তাহলে লোহায় যখন মরচে পড়ছে
লোহার ওপরে লাল বর্ণের নতুন একটা পদার্থের আস্তরণ পড়ছে। বুঝতে পেরেছি? এই দুটো এক্সাম্পল দেবে যে বর্ণ কিভাবে চেঞ্জ হচ্ছে, রাসায়নিক পরিবর্তন হলে বর্ণ পাল্টাচ্ছে, বর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে, বর্ণ পরিবর্তন হচ্ছে, এটা আমরা চোখে দেখে অনুভব করতে পারছি, চোখে দেখে বুঝতে পারছি। ঠিক আছে? আচ্ছা, এইবার 3 নম্বর যেটা, বিশেষ কোনো গন্ধ উৎপন্ন হতে পারে। রাসায়নিক পরিবর্তন হলে বিশেষ কোনো গন্ধ উৎপন্ন হতে পারে। যেমন তুমি যখন পুজোর সময় বাজি পোড়াও, তখন একটা আমাদের দুর্গাপুজো কালী পুজোয় তো সবাই আনন্দ করে বাজি পোড়ায়, তখন বাজি পোড়ালে একটা গন্ধ বের হয়। এটা কিন্তু সেক্ষেত্রে বাজি পোড়ালে একটা রাসায়নিক পরিবর্তন হচ্ছে এবং বিশেষ ধরনের একটা গন্ধ উৎপন্ন হচ্ছে। এটা থেকে বোঝা যাচ্ছে যে রাসায়নিক পরিবর্তন ঘটেছে। আবার কখনো কখনো তাপ উৎপন্ন হতে পারে। তাপ উৎপন্ন হলে আমরা সেটা চোখ দিয়ে দেখে বুঝতে পারি না বা আমরা কান দিয়ে শুনতে পাই না, কিন্তু আমরা বা গন্ধও পাই না, কোনো বর্ণ চেঞ্জ হয় না, কিন্তু তাপ উৎপন্ন হলে আমরা স্পর্শ দ্বারা অনুভব করতে পারি। ঠিক আছে? স্পর্শ দ্বারা অনুভব করতে পারি। যেমন কাঠ যখন বায়ুতে পোড়ানো হয়, বায়ুর অক্সিজেনের সাহায্যে কাঠটা আর কি দহন হয়, তখন তাপ উৎপন্ন হয়। সেটা আমরা একদম যখন যেখানে আগুন জ্বলে কাঠ পোড়ানো হয় তার পাশে আমরা বসলে বা দাঁড়ালেই আমরা বুঝতে পারি যে তাপ উৎপন্ন হচ্ছে। তা সেক্ষেত্রে আমরা এটা স্পর্শের দ্বারা অনুভব করে বুঝতে পারছি যে রাসায়নিক পরিবর্তন হচ্ছে। এবার আর একটা পয়েন্ট, যে রাসায়নিক পরিবর্তন হলে আকার বা আয়তনের পরিবর্তন হয়। যেমন চাল ফুটে ভাত তৈরি হলো, এক্ষেত্রে চালের আকার যা ছিল, যা আয়তন ছিল, দুটোই পরিবর্তন হয়ে গেল। চালের আকার আর ভাতের আকার, আবার চালের যে আয়তন ভাতের আয়তন কিন্তু একরকম নয়, তাহলে আকার আয়তনের পরিবর্তন হচ্ছে। এবার দেখো অবস্থার পরিবর্তন। ঠিক আছে? অবস্থা বলতে কি বোঝাচ্ছে? পদার্থ 3 রকম অবস্থায় থাকতে পারে। একটা হচ্ছে কঠিন অবস্থা, একটা তরল অবস্থা, আবার গ্যাসীয় অবস্থা। কিছু কিছু পদার্থ কঠিন অবস্থাতেই থাকে, যেমন হচ্ছে লোহা, তামা ইত্যাদি ধাতুগুলো। আবার কিছু কিছু পদার্থ তরল অবস্থায় থাকে, যেমন জল, পারদ এগুলো। আবার কিছু কিছু পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে, যেমন আমাদের বায়ুতে যে গ্যাসগুলো আছে, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো গ্যাসীয় অবস্থায় থাকে। রাসায়নিক পরিবর্তন হলে পদার্থের অবস্থা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে গ্যাসীয় পদার্থ তরলে পরিণত হতে পারে বা তরল থেকে গ্যাস হতে পারে। তো এখানে দেখো উদাহরণটা যেটা লিখেছি, যে গ্যাসীয় অক্সিজেন ও হাইড্রোজেনের রাসায়নিক পরিবর্তন ঘটে তরল জল উৎপন্ন হয়। তাহলে এখানে পদার্থের অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে, গ্যাসীয় অবস্থা থেকে সেটা তরল অবস্থায় চলে আসছে। এটা আমরা চোখে দেখে বুঝতে পারছি। তাহলে আমরা রাসায়নিক পরিবর্তন ঘটলে কি কি দেখে বা অনুভব করে তা বোঝা যেতে পারে সেটা আমরা লিখলাম। এবার আমরা 3 নম্বরের প্রশ্ন দেখি। এখানে বলেছে মৌটুসি কিভাবে পরাগ মিলনে সাহায্য করে। দেখো মৌটুসিরা ফুলে ফুলে উড়ে বেড়ায়, কারণ কি ফুলের উজ্জ্বল বর্ণ গন্ধ তাদের আকৃষ্ট করে। বিভিন্ন সুন্দর সুন্দর রঙের ফুল বা খুব সুন্দর সুগন্ধ ফুল যেখানে ফোটে, মৌটুসিরা উড়ে উড়ে সেইখানে চলে আসে। এবার তারা কি করে, সেই ফুলের ওপর বসে মধু সংগ্রহ করে বা ফুলের ভেতর থেকে যে মিষ্টি রসটা সেটা তারা সংগ্রহ করে। এবার যখন তারা সেই মিষ্টি রসটা সংগ্রহ করছে, তখন কি হচ্ছে, ফুলের ওপর বসাকালীন তাদের যে সুর বা তাদের ডানা বা পায়ে, শরীরের বিভিন্ন জায়গায় ওই ফুলের পরাগ বা রেণু লেগে যায়। এবার এই অবস্থায় তারা যখন উড়ে গিয়ে আবার একটা ফুলের ওপর বসে, অন্য গাছের কোনো ফুলে, তখন কি হয়, এই গাছের যে রেণু বা পরাগ সেটা আবার অন্য গাছের ফুলের ওপর গিয়ে পড়ে। ফলে এক গাছের ফুলের থেকে পরাগ অন্য গাছে পড়ছে, ফলে সেই গাছের ফুলের মধ্যে গিয়ে ওই পরাগটা এবং ফুলের যে মধ্যে যে গর্ভকেশর চক্র বা গর্ভাশয় আছে সেখানে গিয়ে ভেতরে ঢোকে এবং পরাগ মিলন ঘটে। তো এইভাবে আমরা দেখছি যে মৌটুসি এক ফুল থেকে অন্য ফুলে উড়ে যায় তারা মধু সংগ্রহের জন্য, কিন্তু এইভাবে তারা গাছেদের খুব উপকার করে, গাছেদের বংশ বিস্তারে সাহায্য করে এবং পরাগ মিলনে সাহায্য করে। এবার 4 নম্বরের কোশ্চেনটা, বাড়িতে দই তৈরি করার জন্য কি কি করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো। দেখো দুধ থেকে দই তৈরি করা, তোমরা তো বাড়িতে যাদের মায়েরা দুধ থেকে দই বানান জানো, তো এইটা রেখাচিত্রের সাহায্যে কিভাবে করতে হবে এটা অনেকে বুঝতে পারছিলে না।
রেখাচিত্র বলতে এই ধরনের আমাদের যে পরপর কাজগুলো করা হয় এগুলো আমাদের এরকম লাইন টেনে টেনে রেখা দিয়ে দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এরপর এটা হচ্ছে, তারপর এইভাবে তীর চিহ্ন দিয়ে দিয়ে বুঝিয়ে দেওয়া, আর কিছুই না। তা প্রথম স্টেপে দেখো কি লিখেছি, দুধ ভালো করে ফুটিয়ে ঘন করে নেওয়া হয়। দুধটা একদম অনেক সময় পাতলা থাকে বেশি। তারপরে স্টেপে হচ্ছে ফুটন্ত দুধ নামিয়ে তাপমাত্রা কিছুটা কমিয়ে ঈষদুষ্ণ অবস্থায় আনা হয়। অর্থাৎ যখন দুধটা ফোটানো হয় যে টেম্পারেচারটা থাকে সেই টেম্পারেচারে কিন্তু আমরা দুধের মধ্যে দই মিশিয়ে দই পাতি না, দুধটা কিছুটা একটু ঠান্ডা করে নেওয়া হয়, ঠিক আছে। এবং ঠান্ডা মানে কি ঘরের তাপমাত্রায় নয়, তার থেকে একটু বেশি থাকে। দুধ থেকে দই বানানোর জন্য আদর্শ তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা এইখানটা লিখে দিতে পারো ব্র্যাকেটে 25 ডিগ্রি সি থেকে 30 ডিগ্রি সি, ঠিক আছে। এই টেম্পারেচারটা হচ্ছে দুধ থেকে দই তৈরি করার জন্য আদর্শ তাপমাত্রা। এই রকম একটা টেম্পারেচার, এই টেম্পারেচারে আনা হয়। এরপর পরিমাণ মতো দই ওই ঈষদুষ্ণ দুধের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তোমরা পরপর ওপর থেকে স্টেপগুলো দেখে লিখে নেবে। এখানে রয়েছে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ। এবার দই মেশানোর পরে কি করা হয়, এবার পাত্রটাকে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঘরের এক কোণে রেখে দেওয়া হয়। ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে, এখানে একটা ঢেকে শব্দটা হবে, এটা পড়েনি, ভালো করে ঢেকে ঘরের এক কোণে রেখে দেওয়া হয়, যাতে নাড়াচাড়া না করা যায় এরকম একটা জায়গায় যে বেশি কোনো নড়াচড়া না পড়ে সেখানে রেখে দেওয়া হয়। এবং বাইরের টেম্পারেচার আমি লিখেছি দেখো, বাইরের পরিবেশের তাপমাত্রা অনুযায়ী 12 থেকে 24 ঘন্টার মধ্যে দুধ থেকে দই তৈরি হয়ে যায়। যদি আমাদের বাইরের পরিবেশের তাপমাত্রাটা একটু ঠান্ডা থাকে, যেমন শীতকাল, তখন কিন্তু দইটা পাততে একটু সময় লাগে। কিন্তু গ্রীষ্মকালে বাইরের তাপমাত্রা যেহেতু বেশি থাকে তখন দইটা তাড়াতাড়ি পড়ে যায়, সেই জন্য 12 থেকে 24 ঘন্টার মধ্যে দুধ থেকে দই তৈরি হয়ে যায়।